একটা মিষ্টি সকাল। চারদিকে পাখির কলকলিতে মুখরিত হয়েছে। ঠিকভাবে রোদ না উঠলেও আজকে সকালটা মিষ্টি রোদে বেশ ঝকঝকে। জানলার পর্দা ভেদ করে চোখে সূর্যের কিরণ পড়তেই চোখ পিটপিট করে তাকালো ত্রিধা। প্রতিদিনের ন্যায় স্বাভাবিকভাবে উঠে বসে চুলগুলো হাত খোপা করল ত্রিধা। আশেপাশে তাকিয়ে কিছু একটা মনে করতে নিচের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর জোরে চিৎকার করে কম্বল দিয়ে নিজের মাথা সহ মুখ ঢেকে নিল। ওর চিৎকার শুনে পাশের রুম থেকে ছুটে আসলো আহিয়ান ও আহিয়া। দুজনের রুমে ঢুকে দেখল ত্রিধা বিছানার মাঝখানে বসে আছে, আর ওর মাথা থেকে পা অব্দি কম্বল দিয়ে ঢাকা। আয়ান চিন্তিত কণ্ঠে এগিয়ে এসে বলল, কি হয়েছে? চিৎকার কেন দিয়েছিস? ভয় পেয়েছিস? বাজে স্বপ্ন দেখেছিস? আহানের কণ্ঠ শুনে ত্রিধা কেঁপে উঠে আবারও চিৎকার দিল, কিন্তু এখন মেয়েটা কম্বলের নিচ থেকে মুখ বের করছে না। আহিয়া এগিয়ে এসে ভাইয়ের উদ্দেশ্যে বলল, ওকে একসাথে এত প্রশ্ন করলে উত্তর দেবে কি করে? ওকে বলার সুযোগ দাও। আহিয়ান আহিয়ার কথাটা শুনে সেদিকে ভ্রুক্ষেপ করল না, আবারও প্রশ্ন করল, কি হয়েছে? ত্রিধা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনারা প্লিজ রুম থেকে যান, আমি ঠিক আছি। মস্করা করা হচ্ছে? কি হয়েছে বলবি, নাকি একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব? আহিয়া কিছু একটা ভেবে ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি শোনো ওর কি হয়েছে, আমি বরং নিচে যাই, মামা ডাকছে। বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আয়ান ত্রিধার কম্বল টেনে বলল, এবার বল তো কি হয়েছে? মেয়েটা কম্বল থেকে মুখ একটু সরিয়ে চুপি চুপি উঁকি দিয়ে দেখল আহিয়া আপু আছে কিনা। আয়াকে দেখতে না পেয়ে মেয়েটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়ান রেগে গিয়ে বলল, কখন থেকে একটা প্রশ্ন করে যাচ্ছি, উত্তর দিচ্ছিস না কেন? কম্বল থেকে খানিকটা মুখ বের করে ত্রিধা বলল, আমি এই রুমে কিভাবে এলাম? শেষ রাতে দিয়ে গিয়েছিলাম। ও, কিন্তু আমার শাড়িটাকে চেঞ্জ করেছে। আমি? কোনো সমস্যা? হ্যাঁ। হ্যাঁ না হ্যাঁ। মেয়েটার মাথাটা কেমন চক্কর দিচ্ছে, তবুও সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আর ইউ ম্যাড? ইয়েস বেবি, আই এম ম্যাড ফর ইউ। উফ, একদম দুষ্টুমি করবেন না, আমি সিরিয়াসলি বলছি। আমিও সিরিয়াস। মেয়েটা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি সত্যি বলছেন? তুই কি আমার বিয়ান লাগোস? এটা কাঁদো কাঁদো মুখ করে কম্বল দিয়ে নাক মুখ ঢেকে সব পেঁচিয়ে ভেজা কণ্ঠে বলল, আয়ান ভাই আপনি অনেক খারাপ, যান আমার রুম থেকে। যাবো মানে? কত বেলা হয়েছে, নাস্তা করবি না? ফ্রেশ হয়ে আয়, একসাথে নাস্তা করবো। আমি আপনার সাথে নাস্তা করবো না, দুষ্টু লোক। লজ্জায় ত্রিধার মুখ ঢাকা দেখে আয়ান না চাইতেও হেসে ফেলল। অতপর হাত ঘড়িতে সময় দেখে তার শরীর থেকে কম্বল সরিয়ে দিয়ে বলল, আরে পাগলি, তোর শাড়িটা তুই নিজেই চেঞ্জ করেছিস। কিভাবে? ঘুমের মধ্যে আমি শুধু জামা কাপড়গুলো সামনে এগিয়ে দিয়ে তোকে একটু সাহায্য করেছি। সত্যি বলছেন? না, মিথ্যে। এই দেখছেন, আপনি আবার উল্টাপাল্টা বলছেন। ঠিকভাবে কথা বললে তুই তো বিশ্বাস করিস না, আমি কি করব? ত্রিদীপ আর বোকা কণ্ঠে বলল, আপনি কিছু দেখেননি তো? না গো, আমি কিছুই দেখিনি, আমি অন্যদিকে তাকিয়েছিলাম। এবার বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আমার সাথে নাস্তা করে আমাকে উদ্ধার করুন। ত্রিদা আবারও বলল, আপনি সত্যি বলছেন তো? আহিয়ান রেগে গিয়ে বলল, একটা ঠাঁটিয়ে চড় মারবো তোর গাল বরাবর, তখন তোর সব বিশ্বাস হবে। মেয়েটা কেমন বোকা চোখে তাকিয়ে রইল। আহিয়ান সেদিকে পাত্তা না দিয়ে মুচকি হেসে শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে গেল। ত্রিধা আনমনে কিছুক্ষণ বকবক করে হাঁটল ওয়াশরুমের দিকে। আহিয়া মাত্র নাস্তা করে রুমে এসেছে। রেহানের 5টা মেসেজ ও 2টা কল। আহিয়া মুচকি হেসে রেহানের নম্বরে কল দিল। ছেলেটা কল কেটে আবার পুনরায় ব্যাক করল। আহিয়া কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলে? কতক্ষণ থেকে টেক্সট করছি। নাস্তা করতে। খেয়েছো? হ্যাঁ। ড্রেস পছন্দ হয়েছে? হুম। আপনি ভাইয়াকে দিয়ে ড্রেস কেন পাঠাতে গেলেন? কি করব বলো, তোমাকে দিলে তো তুমি নিতে চাও না, তাই তোমার ভাইয়ের দ্বারা পাঠিয়েছে। ভাইয়ের কাছে ড্রেসটা নিতে আমার অনেক লজ্জা করেছে জানেন। এত লজ্জার কি আছে, এখন তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তবুও। তবুও কি? জানি না। রিয়ান হেসে বলল, আজকাল লজ্জাটা একটু বেশি পাওয়া হচ্ছে দেখছি। আমি কি আগে নির্লজ্জ ছিলাম? এই না না, আমি মোটেও তোমাকে এটা বোঝাতে চাইনি, কিন্তু কালকে তোমায় খয়েরি শাড়িতে লজ্জাবতী লাগছিল। ইচ্ছে করছিল টুক করে 2 গালে দুটো চুমু দিয়ে দিই।
আহিয়া কিছু না বলে লজ্জায় নেতিয়ে গিয়ে কানে ফোন নিয়ে চুপ করে বসে আছে। কয়েক সেকেন্ড পর রিহান আবারও বলল, এই যে লাজুকলতা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহিয়া এখনও চুপ করে থেকে রেহানের কথা শুনছে। রিহান আবারও ডাকলো, এই আহিয়া পাখি। হুম। একবার নিজের বাড়িতে নিয়ে আসি, তারপর দেখবো কতটা লজ্জা পেতে পারো। আহিয়ার দিক থেকে আবারও নীরবতা। তাই রিহান এবার কথা ঘুরিয়ে বলল, আর লজ্জা পেতে হবে না। যুদের বাড়িতে কখনো আসছো? আহিয়া এবার মিনমিনিয়ে গলায় বলল, 11টার দিকে যাব। আপনি এখন কোথায়? সেখানেই আছি। এত সকাল সকাল ওখানে? রাতে গিয়েছিলেন? আরে না, আর বলো না। জুই বদের হাড্ডি। এই শীতের মধ্যে সকাল 5টায় শাহবাগ পাঠিয়েছে ফুল আনতে। ফুল দিয়ে সরাসরি ওদের বাড়িতে এসেছি। এখানে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে একবার বাড়ির দিকে যাব। এর মধ্যে আশা করি তোমরা চলে আসবে। হুম। আমার দেওয়া ড্রেসটা অবশ্যই সন্ধ্যাবেলা পরবে। কিন্তু ত্রিধা মনে হয় শাড়ি পরবে। আমি না পরলে সবাই জিজ্ঞাসা করবে না? তোমাকে তো চিন্তা করতে হবে না, ত্রিধার জন্য আয়ান ড্রেস কিনেছে। পাগলটা তোমার জন্যও কিনতে চেয়েছিল, কিন্তু আমি কিনতে দিইনি। অবশেষে তোমারটা আমি কিনেছি, আর ত্রিধার জন্য আয়ান কিনেছে। ও, তাহলে তো ভালো কথা। হ্যাঁ, রাখি তাহলে। ডেকোরেশনের ওখানে যেতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান বাড়িতে প্রচুর ব্যস্ততা। বাড়ির বৃদ্ধরা কেউ আজ গায়ে হলুদে যাবে না। আবির সকলকে বারবার বলেছিল যেতে, কিন্তু আলী আহমেদ খান জানান এত শীতের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে না থাকাই উত্তম। আবির, বন্যা, রায়, আদি, মেঘ, তানভীর তারাও যেতে চায়নি। ভেবেছিল হলুদের দিন আহিয়ানকে দিয়ে ত্রিধা ও আহিয়াকে পাঠাবে, কিন্তু মিম ও জান্নাতের অগত্যা জোড়াজুড়িতে ওদের কেউ যেতে হলো। মিম বাচ্চাদের মতো একটার পর এক বায়না করেই যাচ্ছে। মিমের মতে তার বিয়ের পর তার ভাই ভাবিরা কেউ একদিনের জন্যও তাদের বাড়িতে থাকেনি। তাই জুয়ের বিয়ের উছিলায় আজকে রাত্রে সকলকে তাদের বাড়িতে থাকতে হবে। কাছাকাছি হওয়ার কারণে হলুদ সন্ধ্যার পর কেউ আর ফিরতে পারবে না। বোনের অহেতুক জোড়াজুড়িতে আবির, তানভীর ও আদি যেতে রাজি হলো। যেহেতু বাড়ির মুরব্বীরা কেউ যাচ্ছে না, তাই বাড়ির বউরা কিচেনে দৌড়াদৌড়ি করছে ওদের রান্নাবান্না শেষ করে দিয়ে যাওয়ার জন্য। তারা নয় গরম করে খেয়ে নেবে। আগামীকাল সকালে আবির এসে সবাইকে নিয়ে যাবে। সে অনুযায়ী মেঘ, বন্যা, রায় কিচেনে বহুত ব্যস্ত। দিদা কিচেন থেকে একটা গাজর বের করে খেতে খেতে সকলের উদ্দেশ্যে বলল, একটু পরেই তো সবাই বেরিয়ে যাচ্ছে, তাহলে তোমরা কিচেনে কি করছো? বন্যা মেয়ের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, এই তো মা, কিচেনে বসে বসে ঘুমাচ্ছি। তুমি যদি আসতে তাহলে মা মেয়ে একসাথে গলা জড়িয়ে ঘুমাতাম। ত্রিধা খানিকটা ভাব নিয়ে বলল, তুমি ঘুমাও মাম্মা, আমার বান্ধবীর আজকে বিয়ে, আমাকে যেতেই হবে। ওদের মা মেয়ের কথা শুনে ড্রয়িং রুমে বসে আবির, তানভীর, আদি ও আহিয়ান হেসে উঠল। কিচেনে রায় ও মেঘ মুচকি মুচকি হাসছে। বন্যা মেয়ের দিকে কটমট করে তাকিয়ে আছে। ত্রিধা সেদিকে ভ্রুক্ষেপ না করে অভিনয়ের স্বর বলল, আমি রুমে যাই বাবু, আমার বান্ধবীর বিয়ে, আমাকে ঠিকঠাক মতো রেডি হতে হবে। বলেই ত্রিধা তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো। আর এদিকে ওদের এমন কাণ্ড দেখে সকলেই হাসছে। বন্যা রেগে মেগে মেঘের দিকে তাকিয়ে বলল, দেখছিস মেয়ে দিনে দিনে কতটা বেয়াদব হচ্ছে। এত বড় মেয়েকে নাকি এখনো বলতে হবে তাড়াতাড়ি গোসল করে সব কিছু গুছিয়ে নিতে। সে নিজের কাজকর্ম ছেড়ে কিচেনে আমাদের খোঁজখবর নিতে এসেছে। মেঘ মৃদু হেসে বলল, রাগ করিস না, ওর বয়সটাই তো উড়ে বেড়ানোর বয়স। ও যদি পাখির মতো এত চঞ্চল না হতো, তাহলে আমাদের বাড়িটা মাতিয়ে কে রাখতো? আমার মেয়েটা তো পাপার মতো গুনে গুনে কথা বলে। এবার রাই খুন্তি দিয়ে মাছ উল্টে দিয়ে বলল, বড় ভাবি ঠিক বলেছ, মেয়েটা আমাদের কাছেই তো দুষ্টুমি করবে। বিয়ে দিয়ে দিলে কি আর শ্বশুরবাড়িতে বাপের বাড়ির মতো দুষ্টুমি করতে পারবে? বন্যা সবজি কাটতে কাটতে বলল, তোদের আদরেই মেয়েটা এমন হয়েছে। বেলা 11টা নাগাদ খানবাড়ি থেকে পরপর 2টা গাড়ি বেরিয়ে গেল মেহমুদা খানের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির বৃদ্ধরা বাদে মোটামুটি সকলেই যাচ্ছে। আয়া ও ত্রিধা অনেকক্ষণ ধরে কি নিয়ে যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। সাথে বসে আছে রায় ও আদিবা, ওদের গাড়ি ড্রাইভার আহিয়ান, আর তার পাশে বসে আছে আদি। প্রায় আধ ঘন্টার মধ্যে ওরা মেহমুদা খানের বাড়িতে পৌঁছে গেল। আবির, মেঘ, তানভীর ও বন্যা আসছে ওদের পরের গাড়িতে। আজকে জুঁয়ের গায়ে হলুদ। জুদের পুরো বাড়িটি মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। ওরা নিচে থেকেই ছাদের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে হলুদের স্টেজ সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে। ডেকোরেশনের ছেলেরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ থেকে ছাদে যাওয়া আসা করছে, আর আসিফ ও আরিফ সবাইকে সব দেখিয়ে দিচ্ছে। আরেক পাশে দেখা গেল আইরিনের হাজব্যান্ডকে, যিনি নিজে বাবুর্চিদের কাজের তদারকি করছেন, দায়িত্ব নিয়ে সবটা খেয়াল রাখছেন। হলুদ সন্ধ্যায় যেন খাবারের আয়োজন সঠিকভাবে করা হয়। আহিয়ানরা গাড়ি থেকে নামার কয়েক সেকেন্ডের মাথায় আবিরদের গাড়িটি এসে পৌঁছালো। ওদের সবাইকে দেখে আসিফ বাইরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আম্মু দেখে যাও কারা এসেছে। বলেই আসিফ আবিরের সাথে হ্যান্ডশেক করলো। আইরিনের হাজব্যান্ড এসে সালাম দিয়ে সকলের সাথে কৌশলাদি বিনিময় করলো। আসিফের ডাক শুনে বাড়ি থেকে বেরিয়ে আসলো মেহমুদা খান, জান্নাত, মিম, আইরিন ও জয়ী।
মেহমুদা খানের হাসি মুখ দেখে আরিফ বলল, সেই সকাল থেকে বলে যাচ্ছে আমার বাপের বাড়ির লোক কখন আসবে। এই তো চলে এসেছে। এবার খুশি তো? মেঘ ছুটে গিয়ে ফুফিকে চাপড়ে ধরল। আহিয়া অনুতৃতে এগিয়ে গিয়ে মেহমুদা খানকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞেস করল। মেঘ, বন্যা ও রায় মেহমুদা খানের সাথে কৌশলাদি বিনিময় করে জান্নাত, মিম ও আয়রনের সাথে গল্প করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করল। জুই তো বাড়ি থেকে বেরিয়েই ত্রিধা ও আহিয়াকে চাপড়ে ধরেছে। বিয়ের কোণে এতক্ষণ মনে হয় অসম্পূর্ণ ছিল। নিজের কাছের মানুষদের পেয়ে এখন খুশিতে আত্মহারা। জুইদের বাড়িতে এসেছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, কিন্তু রিহানকে আহিয়া আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না। ফোন দিচ্ছে, ফোনটাও তুলছে না। তবে আহিয়ার সাথে রাকিব আঙ্কেলের দেখা হয়েছিল। ওনাকে দেখে আহিয়া সালাম দিয়েছে এবং টুকটাক কথাও বলেছে। আহিয়াকে এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজতে দেখে রিহানের দাদু খুক খুক করে কেসে বলল, কাউকে খুঁজছো নাতবো? আমার নাতিরে নাকি? রিহানের দাদির মুখে নাতবউ কথাটা শুনে আহিয়ার ভীষণ লজ্জা লাগছিল। তবুও সে তাকে সালাম দিয়ে মিষ্টি এসে বলল, না দাদু, আশেপাশে সব কিছু দেখছিলাম। রিহানের দাদু মজা করে বলল, বুঝি বুঝি, আমি সবই বুঝি। বুড়ি হইয়া গেছি বললা আইন রোমান্টিক ভাবিস না। দাদুর কথা শুনে আহিয়ার চোখগুলো কোটর থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা। দাদু মিষ্টি হেসে আহিয়াকে কাছে ডাকলেন। আহিয়া ওনার পাশের সোফাতে বসতেই ওর থুতনিতে হাত দিয়ে মুখটাকে এদিক সেদিক ঘুরিয়ে বলল, এই জন্যই তো কই, আমার জোয়ান জামাইটা আমারে রাইখা তোরে কেমনে পছন্দ করলো? তুই তো সেমনি মেলা সুন্দরী। তখনই সদর দরজার দিক থেকে ভেসে আসলো পুরুষালী কণ্ঠস্বর, দোয়া পইরা ফু দিয়ে দাও দাদু, যাতে আমার দাদা ভাইয়ের নজর না লাগে। ওরা দুইজন দরজার দিকে তাকাতে দেখলো রিহান দাঁড়িয়ে আছে। রিহানকে দেখে আহিয়া নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। রিহান পকেটে হাত গুজে পায়ে পায়ে সামনে এগিয়ে এসে ওদের সামনে বসতেই দাদি বলল, আমার জামাই তোর বউয়ের দিকে চাইব কে রে? তার বউ কি মইরা গেছে? আর আমি এখনো যথেষ্ট সুন্দরী। রিহান দুষ্টুমি করে বলল, বললেই হলো, তুমি বুড়ি হয়ে গেছে দাদু। আর আমার বউ দেখছো, আকাশে চাঁদের মতো সুন্দর। দাদু উঠে গিয়ে রিহানের একটা কান টেনে ধরে বলল, হত ছাড়া এখনই বউয়ের গুণ গাও? রিহান মৃদু আর্তনাদ করে বলল, উফ দাদু, তোমার নতুন নাত বউয়ের সামনে আমার মান ইজ্জত সব খেয়ে দিচ্ছ। এই কথা শুনে এবার আহিয়া ফিক করে হেসে দিল। দাদু কান ছেড়ে দিতে রিহান অভিযোগের কণ্ঠে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। দাদু, তুমিই তো বলেছিলে রিহান, প্রেম করলে সুন্দরী দেখে করবি, যাই তোর বাম্মা এক দেখায় রাজি হয়ে যায়। তাই তো পরীর সাথে প্রেম করছি। এখন তুমিই সেই পরীর সাথে হিংসা করছো। দাদু আবারও কান ধরে কিছু বলতে চাইলে ছেলেটা ঝটপট উড়ে দাঁড়িয়ে বলল, তোমরা থাকো, আমার কাজ আছে। তখনই দরজা দিয়ে ঢুকলো রিয়া। আহিয়া এগিয়ে এসে রিয়াকে পায়ে ধরে সালাম করতে চাইল, কিন্তু রিয়া তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। অতঃপর ব্যস্ত কণ্ঠে বলল, কেমন আছিস আম্মু? আহিয়া মৃদু কণ্ঠে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন? রিয়া খানিকটা অভিমানী কণ্ঠে বলল, ভালো নেই। কেন আন্টি? আমার একমাত্র ছেলের বউ আর আমার ঘরের মেয়ে আমাকে আন্টি বলে যাচ্ছে। আমি কি করে ভালো থাকি? আহিয়া লাজুক মুখে নিচের দিকে তাকিয়ে রইল। রিয়া আবার বলল, আম্মু বলে ডাক পাগলি মেয়ে। আহিয়া আবার মিষ্টি করে বলল, এতক্ষণ কোথায় ছিলে আম্মু? আমি তো এইমাত্র আসলাম, রিহান আমাকে নিয়ে আসছে। কিন্তু তোমার ছেলে তো কিছুক্ষণ আগে আসলো, তখন তো তোমাকে দেখলাম না। আমি বাইরে তোর আব্বুর সাথে কথা বলছিলাম, তাই ভেতরে ঢুকতে লেট হয়েছে। কিচেনে দাঁড়িয়ে ওদের হবু শাশুড়ি বৌমার সুন্দর কিছু দৃশ্য দেখলো মেঘ, বন্যা, রাই, জান্নাত, মিম, আহরিন। না চাইতেও মেঘের চোখে পানি এসে পড়ল। এই কান্না কিছুটা সুখের, আবার কিছুটা মেয়েকে পর করে দেবার কষ্টের। আরেকটা মাস মেয়েটা নিজের কাছে থাকবে, তারপরেই তো চলে যাবে আরেক মায়ের কাছে। আর এটাই তো মেয়েদের জীবন। তবে দিন শেষে একটাই চাওয়া, মেয়েটা ভালো থাকুক, রেহান তার মেয়েটাকে ভালোবেসে আগলে রাখুক। বন্যা মেঘকে শান্ত করতে বলল, আমি জানি তুই কেন কান্না করছিস, কিন্তু তোর এসব কান্নাকারি দেখলে মেয়েটা নিজেও ভেঙে পড়বে। যে কয়টা দিন আমাদের বাড়িতে আছে, আমরা সবাই চাই আহিয়া হাসি খুশি থাকুক। তাছাড়া রিহান ভালো ছেলে, আমাদের মেয়েটাকে আগলে রাখবে। রাকিব ভাইয়া ভাবির কথা তোকে তো নতুন করে আর কি বলবো, তাদের মেয়ে নেই। আমাদের বাড়ির মেয়েটাকে তারা অনেক যত্ন রাখবে, সেটা নিয়ে আমাদের কারো মনে কোনো সন্দেহ নেই। তাই বলবো নিজেকে শান্ত কর। আরিন এগিয়ে এসে মেঘের উদ্দেশ্যে বলল, আপু, তুমি এত চিন্তা করিও না। আহিয়ার বিয়ের পর তোকে একটা ছেলের বউ এনে দিব। আবির ভাইকে বলবা এর জন্য মেয়ে দেখতে। রায় মৃদু হেসে বলল, হ্যাঁ, আমাদের বাড়িতেও একটা বৌমা দরকার। কিন্তু সমস্যা হলো কি, আহিয়ানকে এবছর আবির ভাইয়া কিছুতেই বিয়ে করাবে না। আগে ছেলে নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় বিয়ে শাদী নিয়ে ভাববে। জান্নাত দুষ্টুমি করে বলল, তাহলে তো আহিয়ানের বিয়ের আগেই বাড়ির দুই মেয়ে শ্বশুরবাড়িতে বিদায় হয়ে যাবে। এবার বন্যা বলল, আরে না না, আমার মেয়ের লেখাপড়া শেষ করতে আরও 3 বছর লাগবে। এর আগে ওর পাপা মেয়েকে বিয়ে দেবে না। আহিয়ানের তো লেখাপড়া শেষ,
এবছর পরেই সে ডক্টর, তারপর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিব। এসব টুকটাক কথা নিয়ে উপস্থিত সকলেই হাসলো, সকলের সাথে মেঘও হাসলো। কিচেনে কাজের মাঝে এত হাসির ঝঙ্কার শুনে রিয়া নিজেও এসে যোগ হলো সেখানে। অন্যদিকে জুঁয়ের রুমে জুঁইকে নিয়ে দুষ্টুমি করছে ত্রিধা আইহা। আদিবাও গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে ওদের পাশে বসে খেলছে। রিহান সরাসরি ছাদে গেল, সেখানেই দেখা হয়ে গেল আহিনের সাথে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে কিন্তু, হ্যাঁ, তো একটু বৃষ্টির শব্দ থাকতে পারে, দুষ্টুমি করে বলল। আরে আমার সম্বন্ধী যে, কখন আসলেন সম্বন্ধী ভাই? আয়ান হ্যান্ডশেক করে বলল, আমি তো সেই কখন এসেছি ছোট ভাই, আপনাকে তো আশেপাশে নজর বুলিয়ে খুঁজছিলাম। ওই শালা, আমি তোর ছোট ভাই কবে থেকে হলাম? যেদিন থেকে তুই আমার ছোট বোনকে বিয়ে করতে চেয়েছিস। আমি তোর থেকে গুনে গুনে 1 বছরের বড়, তো আমি কি করব? তোর বউ তো আমার থেকে ছোট। আর একটু আগে কি যেন বললি? ও হ্যাঁ, আমি তো সম্বন্ধী ভাই, সেই হিসেবে তো তুই আমার ছোট বোনের জামাই। হ বড় ভাই, বুঝছি, আপনি আমার সম্বন্ধী ভাই আর আমি আপনার ছোট ভাই। ভেরি গুড। তারপর আহিয়ান সিরিয়াস কণ্ঠে বলল, মৃদুল, অলোক, নির্জন ওরা কই? কখন আসবে কিছু বলেছে? ফোন দিয়েছিলাম, বলল বিকেলের দিকে চলে আসবে। তোর বিয়ের খবরটা জানে? এখনও জানায়নি, ওরা জানলে তো আমাকে আজকে দুপুরে ট্রিট দেওয়ার জন্য টেনে নিয়ে যাবে, কিন্তু আজকে তো আমি ব্যস্ত, তাই ভাবছি আজকে সন্ধ্যাবেলা ওরা আসলে সব কিছু জানাবো। ভালো করেছিস, তবে আমি আর মৃদুল কিন্তু ডবল ট্রিট পাও না। আমরা মাথা না খাটালে তোর আম্মু তোর আব্বুকে রাজি করাতেই পারতো না। তা তো অবশ্যই, মৃদুলকে দিয়ে তুই আম্মুকে ফোন করে এসব বুদ্ধি না দিলে আব্বু তো চুপচাপই থাকতো, তানভীর আঙ্কেলের সাথে এসব নিয়ে কোনো আলোচনা করতো না। বাদ দে, যা হয় ভালোর জন্যই হয়, তবে ট্রিট আমার ডবল চাই। এই একটু আগে না বললি তুই আমার সম্বন্ধী? ছোট বোনের জামাই থেকে ট্রিট চাইতে লজ্জা করে না? না তো, আমি তো আমার বন্ধুর থেকে চাইলাম। শালা তুই কিন্তু মেলা ভণ্ড। সম্বন্ধী আছি, থাকতে দে, শালা বানাস না, তাহলে কিন্তু ট্রিট আরও একটা বেশি দিতে হবে। থাক বড় ভাই, আপনার মতো ভণ্ড শালা আমার লাগবে না। ওদের দুই বন্ধুর খুনসুটি দূর থেকে আরিফ দেখে মৃদু হাসল। আহিয়া ও রিহানের বিষয়টি সে আগে থেকেই জানত। একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় আহিয়া ও রিহানকে হাতিঝিল এসে দেখেছিল, তবে কাউকে কিছু বলেনি। এখন ওদের দুই বন্ধুর কথোপকথন শুনে বুঝতে পারলো কিভাবে ওরা বাড়ির মানুষকে রাজি করিয়েছে। দুই বন্ধুর এত ভালো বন্ডিং দেখে আরিফ মুচকি হেসে নিজের কাজে মনোযোগ দিল। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। হলুদ সন্ধ্যার জন্য অধিকাংশ মেহমানই চলে এসেছে, আর বাকিরা আসছে। অল্প বয়সী যুবক যুবতী দিয়ে পুরো বাড়িটা রমরমা পরিবেশ। আজকে এখানে বর কনে দুজনের একসাথে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে। সেই অনুযায়ী ছাদের এক কর্নারে লাভ শিপ দিয়ে আধুনিক ডিজাইনে হলুদের স্টেজ তৈরি করা হয়েছে। তার পাশেই তৈরি করা হয়েছে ডান্স স্টেজ। সেখানে বিকেল হতে না হতেই উড়াধুরা গান বাজাচ্ছে অল্প বয়সী ছেলেপুলে, আর স্টেজের উপরে উঠে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি লাফলাফি করছে। এদিকে কিছু কিছু মেয়ে বউরা শাড়ি গহনা পরে নিজের বাড়ি থেকে সেজেগুজে এসে হলুদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আবার কেউ কেউ বাড়িতেই সাজগোজ করছে। জুয়ের বন্ধু বান্ধবরা এইমাত্র এসেছে। জুয়ের দেওয়া ঠিকানা মতো তারা পৌঁছানোর পর রিহান তাদের এগিয়ে এনেছে। নীল তো শুরু থেকেই রিহানের উপর ফিদা ছিল, আর আজকে সাদা পাঞ্জাবিতে দেখে মেয়েটা তো পুরো পাংখা হয়ে উঠছে। শুধু রিহান নয়, আজকে জুই ও মেহেদির হলুদ সন্ধ্যায় সকল যুবকরাই সাদা পাঞ্জাবি পায়জামা পরবে, আর মেয়েরা পরবে হলুদ শাড়ি। সেই অনুযায়ী সজীব, নাজমুল, আশিকও সাদা পাঞ্জাবি পরেছে, আর নীল ও শোভা হলুদ শাড়ি। রিহান, শোভা ও নীলকে জুয়ের রুমে পৌঁছে দিয়ে বাকিদের নিয়ে ছাদে উঠে এলো। ওদের সাথে আহিনের দেখা হতেই হ্যান্ডশেক করলো। রিহান ও আহিনের সাথে যখন জুয়ের বন্ধুরা কুশলাদি বিনিময় করছিল, তখনই উপস্থিত হলো মৃদুল, অলোক ও নির্জন। এই সুযোগে ওদের সাথেও নাজমুল্লাহ পরিচিত হয়ে গেল। আপাতত সিনিয়র জুনিয়র একসাথে বসে আড্ডা দিচ্ছে। সোফা ও নীল জুয়ের রুমে প্রবেশ করে দেখলো জুইকে মেকআপ আর্টিস্ট চুল বেঁধে দিচ্ছে। কাঁচা হলুদ রঙের লেহেঙ্গাতে মেয়েটাকে একদম বারবি ডল লাগছে। রুমের আরেক কোনায় তৈরি হচ্ছে ত্রিধা ও আহিয়া। ত্রিধা তো বান্ধবীদের দেখে খুশিতে জড়িয়ে ধরেছে। ত্রিধার পরনে টকটকে হলুদ রঙের গাউন, মাথায় কিউট করে ম্যাচিং হিজাব বাঁধা। শোভা ও নীল লক্ষ্য করলো একই রুমে ড্রেস ও হিজাব পরে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে। শোভা ত্রিধাকে আস্তে করে জিজ্ঞেস করলো, তোর পাশের আপুটা কি রে? তোর মতো সেম ড্রেস পরে আছে? ত্রিধা মিষ্টি হেসে আহিয়াকে টেনে এনে বান্ধবীর সাথে পরিচয় করাতে বলল, এটা হলো আমার বড় আপু, মেহবুবা খান আহিয়া। তারপর বান্ধবীদের দিকে আঙুল তুলে আহিয়ার উদ্দেশ্যে বলল, আপু, আমার ফ্রেন্ড শোভা ও নীল। আহিয়া মিষ্টি হেসে ওদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করল। ওরা কয়েক সেকেন্ডের মধ্যেই আহিয়ার সাথে বান্ধবীর মতোই মিশে গেছে। এদিকে আমাদের বিয়ের কোণে ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় বান্ধবীদের আড্ডা দেওয়া দেখছে। সেটা দেখে তার মন আর সইছে না। পার্লারের আপুকে তাড়াতেই বলল, আমাকে আর সাজাতে হবে না আপু, তাড়াতাড়ি শেষ করো, আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। তারপর জুই আয়নার দিকে আঙুল তাক করে বলল, আপু দেখছো আমার ফ্রেন্ডরা আমাকে ছাড়া কত হাসি মজা করছে? পার্লারের আপুরা দুষ্টুমি করে বলল, ওদের তো আজকে বিয়ে না, তুমি তো বিয়ের কোণে, তোমাকে আজকে আমি পুতুলের মতো সাজিয়ে দিব, তারপর তুমি চুপচাপ স্টেজে বসে থাকবে,
আজ থেকে আগামী 2-3 দিন তুমি তো হাসাহাসি করার সুযোগই পাবে না। আপুটার কথা শুনে জুঁয়ের মনটা কেমন খারাপ হয়ে গেল। সেটা দেখে পার্লারের আপু আবার বলল, বোকা মেয়ে, আমি তো একটু মজা করেছিলাম। তোমাকে আমি তাড়াতাড়ি সাজিয়ে দিচ্ছি, তারপর তুমিও ফ্রেন্ডদের সাথে গিয়ে মজা করো। ওদের কথোপকথন কিছুটা কানে আসতেই আহিয়া, ত্রিধা, শোভা ও নীল এসে জুঁকে ঘিরে বসলো। তারপর শুরু হলো তাদের আবারও হাসি ঠাট্টা আড্ডা। দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগেই। নামাজের সময় শেষ হওয়ার পর আবারও মিউজিক ভেসে আসছে। ক্যাটারিংয়ের লোকেরা গানের ভলিউমের কারণে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। বিষয়গুলো ত্রিধার অনেক হাস্যকর লাগছিল। সশব্দে না হাসলেও মেয়েটা মিটিমিটি হাসিতে ব্যস্ত। তখন পাশে এসে দাঁড়ালো আহিয়ান। অতঃপর সামনের দিকে তাকিয়েই মৃদু কণ্ঠে বলল, ম্যাম প্রচুর খুশি মনে হচ্ছে। হঠাৎ পাশে কারো কথা শুনে ত্রিধা ভয়ে লাফিয়ে উঠল। তারপর সেদিকে তাকাতেই দেখল আহিয়ান ভাই দাঁড়িয়ে। লোকটা আজকে সাদা পাঞ্জাবি পরেছে। ত্রিধা সচরাচর আহিয়ান ভাইকে সাদা পাঞ্জাবি পরতে দেখেনি কখনো। তাকে জুম্মার নামাজে বেশিরভাগ কালো পাঞ্জাবি পরে যেতেই দেখা যায়। তাছাড়া গত ঈদেও সুন্দর একটা কালো পাঞ্জাবি পরেছিল। লোকটাকে কালোতে দুর্দান্ত মানায়। তবে ত্রিধার ধারণা ছিল না আহিয়ান ভাইকে সাদা পাঞ্জাবিতে অন্যরকম শুভ্রপুরুষ লাগতে পারে। ওর ভাবনার জগতের ঘোর ঘাটতে আয়ান চোখের সামনে তুড়ি বাজালো। আয়ানের এমন হঠাৎ কাণ্ডে মেয়েটা বেশ থতমত খেয়েছে। অতপর লাজুক এসে অন্যদিকে তাকালো। আয়ান নিজেও এবার মৃদু হাসলো। তারপর কিছু একটা ভেবে ত্রিধার পা থেকে মাথা অব্দি চোখ বুলালো। হঠাৎ আহিয়ান বুকের বাঁ পাশে 2 হাত চেপে অসুস্থ হওয়ার ভান করে বলল, উফ বউ, তোমার রূপ তো পুরাই আগুন। আমার যে অন্তর জ্বলে পুড়ে যাচ্ছে। আহিয়ানের এমন কথায় ত্রিধার লজ্জায় মরিমরি অবস্থা। মেয়েটা যখন সেখান থেকে চলে যেতে চাইল, তখন আহিয়ান পেছন থেকে বলল, শোনো। মেয়েটা কোনো জবাব দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে গেল। সেটা দেখে আহিয়ান মুচকি হেসে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, একটু পর মেয়েদের বাড়ির লোকেদের ওয়েলকাম করতে গেটে সেসব ছেলেমেয়েরা যাবে, তাদের সাথে তুমিও আহিয়া যাবে না। তাছাড়া তোমাদের দুইটাকে যেন ছাদেও না দেখি। সময় মতো আমি নিজেই তোমাদের ছাদে নিয়ে যাব। চিতা মৃদু মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। তারপর কিছু একটা ভেবেই আবারও থেমে গেল। আয়নের উদ্দেশ্যে ছোট্ট করে বলল, আর আপনি? আয়ান আবারও মুচকি হাসল। তারপর জবাবে বলল, আমার বউ না চাইলে আমিও বরপক্ষকে রিসিভ করতে যাব না। ত্রিধা এবার ছুটে চলে গেল জুঁয়ের রুমের দিকে। সেখানে গিয়ে দেখলো আহিয়া আপু নেই। জুঁয়ের কাছে জানতে চাওয়ায় জুঁই দুষ্টুমি করে বলল, বেআইন সাহিবা, আপনার বোনকে আমার ভাই ডেকে নিয়ে গেছেন। জুঁয়ের দুষ্টুমি শুনে ত্রিধা ও নীল খিলখিলিয়ে হেসে উঠল। আর শোভা, সে তো প্রায় 8 ঘন্টা যাবৎ কার সাথে যেন ফোনে কথা বলেই যাচ্ছে। এসব নিয়ে অবশ্য এতক্ষণ জুঁই ও নীল অনেক হাসি তামাশা করেছে, কিন্তু শোভা সেদিকে পাত্তা না দিয়ে কথা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে। রাত প্রায় 9টা। জুঁইদের বাড়ির গলির মুখে জুঁয়ের বিয়ে উপলক্ষে অনেক বড় করে গেট তৈরি করা হয়েছে। সেখান থেকে পুরো রাস্তা লাইটিং করে এসে থেমেছে জুঁইদের বাড়িতে। বাড়ি থেকে গেটটা অনেক দূর হলেও লাইটিং বরাবর কেউ হেঁটে আসলে সরাসরি জুঁইয়ের বাড়িতে চলে আসবে। বর্তমানে সেই গেটের এক পাশে দাঁড়িয়ে আছে বরপক্ষ, আর এক পাশে দাঁড়িয়ে আছে কনেপক্ষ। সাদা পাঞ্জাবিতে বরের এত বন্ধু বান্ধবের কারণে বরকেই দেখা যাচ্ছে না। কনেপক্ষ রাস্তার লাইটিংয়ের নিচে ওয়েলকাম করার জন্য দুটো শাড়ি হয়ে সিরিয়াল মতো হাতে চকলেট, চুমকি, ফুলসহ আরও বিভিন্ন ডাল হাতে দাঁড়িয়ে আছে। প্রতিটা মেয়ের পরনে হলুদ শাড়ি, কারো খোপায় গাছরা, কারো বেনিতে, আবার কেউ খোলা চুলে লাগিয়েছে ডালিয়া ফুল। সব মিলিয়ে যেন এক টুকরো হলুদের বাগান। প্রথমেই সাদা পাঞ্জাবির উপর হলুদ কোট পরে গেট দিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করলো মেহেদি। তাকে বিভিন্ন অভিনব পদ্ধতি ওয়েলকাম করলো কনেপক্ষ। মেহেদির ওয়েলকাম পর্ব শেষ হতেই কনের বড় ভাইরা মেহেদিকে বাড়ির দিকে স্টেজে বসাতে নিয়ে গেল। মেহেদি ভেতরে প্রবেশ করার পরেই একে একে হলুদের ডাল হাতে অল্প বয়সী যুবক যুবতীরা ভেতরে প্রবেশ করা শুরু করলো। আর তাদের ফুল ছুটিয়ে এবং বিভিন্ন গিফট দিয়ে কনেপক্ষ ওয়েলকাম করছে। এখানে আসার পর থেকে এহসানের চোখ দুটো ত্রিধাকে ব্যস্ত হয়ে খুঁজছে। ত্রিধার সাথে তার অনেক দিন দেখা হয় না বা কথা হয় না। আসলে তার পেশাটাই এমন, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকা হয়। চোর বাটপাড়ের পেছনে দৌড়াতে দৌড়াতে ঘরের বউ অথবা প্রেমিকাকে সময় দেওয়ার মতো সময় তাদের হাতে নেই। তবুও তো বিয়েটা করতে হবে, একাকী জীবন আর কতদিন। সেদিন খানবাড়িতে গিয়েও মেয়েটার সাথে এহসানের দেখা হলো না। তারপর এহসান ও মেহেদি 5 দিনের জন্য শহরের বাইরে গিয়েছিল। তাই আর যোগাযোগ করার চেষ্টা করেনি। তবে এহসান ভেবেছে আজকে ত্রিধার সাথে চূড়ান্ত কথা বলবে। কেন সে এহসানকে এড়িয়ে চলে? ত্রিধার কি এহসানকে পছন্দ হয় না, নাকি অন্য কোনো বিষয়? প্রায় মাস হয়ে যাচ্ছে ত্রিধা সিম পাল্টেছে। এখনও পর্যন্ত নতুন নাম্বার দিয়ে তাকে একটা টেক্সট পর্যন্ত করেনি। কেন এত অবহেলা? ভেবেই এহসান ছাদের দিকে হাঁটল। হয়তো এত মেয়েদের ভিড়ে তার কিউটি ডলকে পেয়ে যাবে। এহসান ছাদে এসে দেখলো আইহান ও রিহানের বন্ধুরা সহ ত্রিধার ছেলে বন্ধুরা ছাদে দাঁড়িয়ে আছে। ত্রিধার সূত্রে ওর বন্ধু বান্ধবের সাথে ভার্সিটিতে অনেকবার দেখা হয়েছে, তাই এহসান এগিয়ে গেল সেদিকে। নাজমুল, আশিক ও সজীব এহসানকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এহসান ওদের সাথে কথা বলে রিহানের সাথেও কথা বলল। আহিয়ান ওকে দেখেও না দেখার মতো ভান করে মৃদুল নির্জনের সাথে কিছু নিয়ে হাসাহাসি করছে। আহিয়ানের প্রথম দিনের নীরব ব্যবহারে বিরক্ত হয়েছিল। তবুও সে খানবাড়ির ছেলে এবং ত্রিধার কাজিন, তাই সেদিন খানবাড়িতেও আহিয়ানকে সহ্য করতে হয়েছিল। কিন্তু আহিয়ান উল্টো তাকে অপমান করেছে।
ছেলেটা কেমন ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তখনই এহসান লক্ষ্য করলো ছাদে আবির তানভীর উঠে এসেছে। এহসান রিহানের কাছ থেকে বিদায় নিয়ে সেদিকে চলে গেল। এহসান যেতে আহিয়ান সেদিকে তাকিয়ে আবারও মেতে উঠল আড্ডায়। দূর থেকে একদল মেয়ের নজর তাদের দিকে। সেই মেয়েদের মধ্যে দাঁড়িয়ে আছে মিশকা। সে নিজেও আজকে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে এসেছে। তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। এতক্ষণে তার আশেপাশের বান্ধবীগুলোকে তার ক্রাশকে দেখানো হয়েছে। মোটামুটি মিশকার বান্ধবীরাও মিশকার ক্রাশের উপর ফিদা। সেদিন যখন বিয়ের কথাবার্তা বলতে এসেছিল, সেদিনে রিহানের সাথে মিশকা পরিচিত হয়েছে। সেই সূত্রে মিশকার ফ্রেন্ড সার্কেল নিয়ে রিহানের দিকে এগিয়ে আসলো। অতঃপর কিছুটা দুষ্টুমি করে বলল, আসসালামু আলাইকুম বিআই সাহেব। রিহান ছোট্ট করে বলল, ওয়ালাইকুম আসসালাম আপু। কিন্তু পাশ থেকে অলোক দুষ্টুমি করে বলল, ওয়ালাইকুম সালাম বেআইন সাহেবা। কেমন আছেন বেআইন সাহেবা? মিসকা একটু মুখ বাঁকিয়ে বলল, ভালো আছি। তো আপনি কে? আপনাকে চিনলাম না। অলোক কিছু বলার আগে আয়ান বন্ধুদের উদ্দেশ্যে বলল, তোরা থাক, আমি নিচে যাচ্ছি। আয়ান সামনের দিকে যেতে মিসকার পথ আটকে বলল, কেমন আছেন ভাইয়া? আয়ান ভ্রু মুচকে বলল, ভালো আছি, পথ ছাড়ুন, আমি নিচে যাব। আমিও তো নিচে যেতাম, চলুন একসাথে যাই। একসাথে কেন যেতে হবে? আপনি কি নিচে যাওয়ার সিঁড়ি চেনেন না? মিশকা মুচকি হেসে ঘাড় চুলকে বলল, চিনি, বাট একা যেতে ভালো লাগছিল না। আয়ান এক নজর তাকালো বন্ধুদের দিকে, তারপর চেঁচিয়ে বলল, অলোক, এদিকে আয় তো। অলোক সামনে আসতেই আয়ান বলল, তোর বিয়ান সাহেবাকে নিচে এগিয়ে দিয়ে আয়। বলেই আহিয়ান হনহন করে সেখান থেকে চলে গেল। মিশকা বিরক্তি ভঙ্গিতে তাকালো আহিনের যাওয়ার পানে। অলোক মুচকি হেসে বলল, চলুন বিআইন সাহেবা, আপনি চাইলে আপনাকে চাঁদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে আমি রাজি। শুধু একবার মুখ ফুটে বলুন। মিশকা বিরক্তিতে বলল, নো থ্যাঙ্কস। অতঃপর বান্ধবীদের নিয়ে সেখান থেকে প্রস্থান দিল। মিশকা যেতে উপস্থিত সকল ছেলেদের হাসতে হাসতে পেটে খিল হয়ে গেছে। সজীব রিহানের কাঁধে হাত দিয়ে বলল, ভাইয়া, ব্যাপারটা কি হলো? আইহান ভাই মেয়েটার সাথে এমন করলো কেন? আর মেয়েটাই বা কে? রিহান মৃদু হেসে সজীবের কাঁধে হাত রেখে বলল, এটা জুয়ের ননদ। আয়ানকে লাইন মারতে চায়। আয়ানকে তো চেনে না। একদিন একটা থাপ্পড় মারলে আজীবনের মতো প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। ওর কথা শুনে উপস্থিত সবাই আবারও হাসল। নাজমুল দুষ্টুমি করে বলল, বাহ, এদেরই কপাল। একদিকে প্রেমিক আর একদিকে প্রেমিকা, দুজনের পিছনে থার্ড পার্সন আঠার মতো লেগে আছে। আর আমার শালা ভাঙ্গারি কপাল। তখনই হাতের ফোনটা পকেটে ঢুকে মৃদুল এগিয়ে এসে বলল, এখানে কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আমি বোধহয় মিস করে গেলাম। নির্জন ওর কাঁধে চাপড় মেরে পড়ল, তোর আর শুনতে হবে না, তুই বরং প্রেমিকার সাথে গিয়ে কথা বল। মৃদুল হেসে বলল, আমার দোষ কি? তোরাই তো বলেছিস মেয়েকে পটাতে। আমি মেয়েটাকে পটিয়ে এখন প্রেম করছি, এতে তোদের চলছে কেন? তোদের আগে বিয়ে করে তোদের আরও জ্বালাবো। এবার আশিক বলল, আমি কিছু বুঝলাম না বড় ভাই, কেমিস্ট্রিটা কি? অতঃপর অলোক হাসতে হাসতে মৃদুলের রং নম্বরে প্রেমের কাহিনীটা বলল। এসব নিয়ে আবারও হলো একচোট হাসি। এদিকে এক রুমে বসে আছে মেহেদি। হলুদ প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তখনই তাকে উপরে নেওয়া হবে। সেই রুমে এপাশ ওপাশ পায়চারি করছে এহসান। সেটা দেখে মেহেদি চিন্তিত কণ্ঠে বলল, কি সমস্যা? কিছু না বললে বুঝবো কি করে? এহসান এগিয়ে গিয়ে বলল, জীবনের কত বড় বড় ক্রিমিনালের কেস সলভ করলাম, কিন্তু আহিয়ান ও ত্রিধার রহস্যের গভীরে আমি যেতেই পারছি না। বারবার বাধা আসছে। মেহেদি বসা থেকে উঠে দাঁড়িয়ে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, আরে বন্ধু, শুধু শুধু এত টেনশন করছিস। ওরা শুধুই কাজে। ওদের মধ্যে এক্সট্রা কোনো রিলেশন থাকলে জুই আমাকে অবশ্যই বলতো। এহসান এবার চিন্তিত কণ্ঠে বলল, ওরা দুজন কাজী না আমিও জানি, কিন্তু এদের দুজনের ভিতরে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। ভেবে দেখেছিস, যতবার আমি ত্রিধার কাছে যাই ততবার আহিয়ান বাধা হয়ে আসে। কোনোভাবেই ত্রিধার সাথে আমার কথা বলার সুযোগই দেয় না। ঈদের পরের দিন কাহিনী তো তোকে সব কিছুই বলেছি। আজকেও সেম ঘটনা ঘটেছে। কেন? আজকে আবার কি হলো? আজকে আমি বাসা থেকে ভেবে এসেছি ত্রিধার সাথে কথা বলবো, কিন্তু কিছুক্ষণ আগে ত্রিধাকে ছাদে দেখতে না পেয়ে নিজে চলে এসেছি। পরবর্তীতে লক্ষ্য করলাম মেয়েটা ভাবির রুমের দিকে যাচ্ছে। আমি কয়েকবার পিছু ডাকলাম, কিন্তু মেয়েটা আমার কথা শোনার আগেই আহিয়ান ওকে ডেকে নিয়ে গেল। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। হতে পারে কোনো দরকারে ডেকে নিয়ে গেছে। তোর কি আমার বলদ মনে হয়? মানুষের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার যথেষ্ট আছে। আহিয়ান আমাকে মোটেও সহ্য করতে পারে না। তার পিছনে শক্তপোক্ত একটা কারণ অবশ্যই আছে। জানি না ভাই, আগামী কালকে আমার বিয়ে। এখন আমি প্যারা নিতে পারছি না। তোর যা ভালো মনে হয় কর। এহসান চিন্তিত কণ্ঠে বলল, কিছু একটা করতেই হবে। রুমে হলুদ পুত্রের মতো সেজে বসে আছে জুঁই। আশেপাশে বসে আছে ত্রিধা, আহিয়া সহ আরও অনেক বান্ধবী। তার সাথে ভাবিরা তো আছেই। ভাবিরা এক একজন এক এক রকমের কথা বলছে। সেসব শুনে জুঁই লজ্জায় লাল হয়ে যাচ্ছে।
আশেপাশের মেয়েরা হাসছে। তখনই দরজায় টোকা পড়ল। উপস্থিত সবাই তাকিয়ে দেখল রিহান দাঁড়িয়ে আছে। রিহান এক পলক তাকায় আহিয়ার দিকে, তারপর সকলের দিকে তাকিয়ে বলল, মেয়েদিকে স্টেজে নিয়ে যাওয়া হয়েছে, তোমরা জুইকে নিয়ে আসো, বলেই চলে গেল। এদিকে নীল কয়েক পলক তাকালো রিহানের যাওয়ার পথে। শুরুতেই রিহানকে নীলের অনেক পছন্দ হলেও এতক্ষণে জেনে গেছে ত্রিধার বোনের সাথে রিহানের বিয়ের ঠিক হয়ে গেছে। এমনকি ওদের লাভ ম্যারেজ। একজন আরেকজনকে অনেক ভালোবাসে। প্রেমে পড়ার আগে ছ্যাঁকা খেয়ে গেল। বিষয়টা ভাবতে নীল একা একা হাসল। এদিকে জুইকে স্টেজে নেওয়ার প্রস্তুতি চলছে। ভাবি ও বান্ধবীরা জুইকে নিয়ে গেল সেদিকে। শোভা ও নীল, ত্রিধা ও আহিয়াকে বারবার যেতে বলেছে, কিন্তু ওরা দুজনে একজনও যায়নি। দুই বোন রুমের মধ্যে একসাথে সেলফি তুলছে। তখনই একটা ছোট বাচ্চা এসে ওদের উদ্দেশ্যে বলল, এখানে ত্রিধা আপুকে। ত্রিধা এগিয়ে এসে গালটা টেনে দিয়ে বলল, কি হয়েছে পুচকি? ইস, আমাকে পুচকি বলবে না, আমি বড় হয়ে গেছি। ত্রিধা হেসে আবারও গাল টেনে দিয়ে বলল, ঠিক আছে, বলো কি হয়েছে। আগে বলো ত্রিধা আপুকে। ত্রিধা আয়ের দিকে তাকিয়ে বলল, দেখছো আপু কেমন পাকনা। তারপর আবারও বাচ্চা মেয়েটিকে বলল, আমি ত্রিধা। মেয়েটা একগাল হেসে বলল, তোমাকে আহিয়ান ভাই বাড়ির বাইরের গেটে যেতে বলেছে। ত্রিধা আহিয়ার কপাল কুঁচকেল। তাকে আহিন ভাই এত দূরে কেন যেতে বলেছে? মোটামুটি বাড়ি থেকে অনেকটা দূরে বিয়ের গেট করা হয়েছে। তার সাথে কথা বলার জন্য এত দূরে যাওয়ার প্রয়োজন কি? কিছু বলার থাকলে বাড়িতে তো এত সুযোগ, বলতে পারতো। আহিয়া মেয়েটার কাছে এগিয়ে এসে বলল, ঠিকঠাক বলছো তো আহিয়ান ভাই যেতে বলেছে? হ্যাঁ আপু, সাদা পাঞ্জাবি পরে একটা লোক বলেছে, নাম আহিয়ান। ত্রিধা আপুকে বলতে, তার সাথে দেখা করতে। ত্রিধা আহিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়াই তো মনে হচ্ছে, আপু তুমিও আমার সাথে চলো। আহিয়া মৃদু হেসে বলল, তোর কি মাথা ঠিক আছে? আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস? আমি তোর সাথে যাব? তুই যা, ভাইয়া নিশ্চয়ই বাড়ির বাইরে তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে আবার রেগে যাবে। আহিয়ার কথা শুনে ত্রিধা রুম থেকে বেরিয়ে হাঁটলো বাইরের দিকে। আহিয়া বিছানায় পা তুলে বসে ফোন স্ক্রল করতে লাগলো। জুইকে ছাদে নিয়ে আসতে চারিদিকে হইচই পড়ে গেছে। বউ এসেছে, বউ এসেছে বলে। জুইয়ের পাশে ভাবিরা ও অল্প বয়সী মেয়েরা হলুদ শাড়ি পরে এগিয়ে আসছে। আর মাঝখানে জুই হলুদ ল্যাঙ্গাটা দু হাতে ধরে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। কাঁচা ফুলের সাজে মেয়েটাকে আজ অনেক সুন্দর লাগছে। ক্যামেরাম্যান ছবি তোলা ও ভিডিও করায় ব্যস্ত। ছেলেরা ছাদের এক কর্নারে আতশবাজি ফুটাচ্ছে। বক্সে ফুল ভলিউমে গান বাজছে, সাজন 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 মেরি সাজন তেরি দুলহন সজাऊंगी, तेरी दुल्हन सजाऊंगी, वादा दिया तुझे जो भी वादा दिया तुझे मैं वो वादा निभाऊंगी, मैं वो वादा निभाऊंगी। বিশাল গান একটা, বিয়ের জন্য স্পেশালি। মেহেদি এতক্ষণে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে এসে জুয়ের দিকে এক হাত বাড়িয়ে দিল। নিজেও আজকে জুইয়ের সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবির উপর হলুদ কোট পরেছে। জুই হাত বাড়িয়ে তার শখের পুরুষের হাতটা ধরতে চারপাশের ছেলেমেয়েরা চেঁচিয়ে উঠল। অতপর মেহেদি আর জুই পাশে স্টেজের দিকে হাঁটল। দুপাশ থেকে মেয়েরা গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে দিল ওদের গায়ের উপর। নববধূর রাজকীয় সভায় বসতে ক্যামেরাম্যান এসে একটা একটা স্টাইলিশ ফটো তোলা শুরু করে দিল। একমাত্র বড় ভাই হিসেবে রিহান জুইয়ের বিয়েতে প্রচুর ব্যস্ত। তবুও মাঝে মাঝে চেষ্টা করছে আহিয়ার খোঁজ খবর রাখতে। জুইদের বাড়িটি বড় হওয়ায় ছাদের একপাশে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়েছে। সেখানে ফুচকা থেকে শুরু করে কাচ্চি, বিরিয়ানি, চকলেট, কেক ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুর অভাব নেই। বৃদ্ধ থেকে ছোট পিচ্চি পর্যন্ত সকলে এখানে উপস্থিত। হলুদের প্রোগ্রাম। নিচে সচরাচর কেউ নেই। রিহান এক পলক তাকালো খানবাড়ির মহিলা সদস্যদের দিকে। সেখানে সবাই থাকলেও আহিয়ান ও ত্রিধা নেই। রিহান মুচকি হাসলো। তাদের দুই বন্ধুর কথা ওরা দুই বোন নিষ্ঠার সাথে পালন করছে তাই। যদিও আহিয়ান বলেছিল ওদের দুজনের খাবার একটু পর ও নিজেই গিয়ে দিয়ে আসবে, তবুও রিহানের মনে হলো আহিয়াকে একবার কল দিয়ে জানানো প্রয়োজন, মেয়ে দুটার খিদে পেয়েছে কিনা। যেই ভাবা সেই কাজ। রিহান শত ব্যস্ততার মাঝেও আহিয়াকে কল দিল। আসসালামু আলাইকুম। আহিয়ার কণ্ঠস্বর পেতে রিহান মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমার আহিয়া পাখি কি রাগ করেছে? কেন কেন? এই যে তাকে সময় দিতে পারছি না, আবার উপরে আসার অনুমতি দিচ্ছি না। না, রাগ করিনি। তাছাড়া আমি জানি আজকে আপনি অনেক ব্যস্ত। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু তবু তুমি চাইলে আমি একবার তোমার সাথে দেখা করে আসতে পারি। না থাক, ছেলেপক্ষের অতিথিরা এসেছে, তাদের ঠিকঠাকভাবে খেয়াল রাখো। আমরা তো পরেও কথা বলতে পারবো। এই জন্যই আয়া পাখি তোমাকে আমার এত ভালো লাগে। হয়েছে, সান্ত্বনা দিতে হবে না। ঠিক আছে, এখন বলো তো খিদে পেয়েছে? খাবার নিয়ে আসবো? এখন খাবো না, আগে ত্রিধা আসুক, একসাথে খাবো।
আয়ার কথা শুনে রিহানের কপালে ভাঁজ পড়ল। সঙ্গে সঙ্গে বলল, ত্রিধা কোথায়? ছাদে এসেছে? আরে না, ভাইয়ের সাথে দেখা করতে গেছে। রিহান চট করে তাকালো ওর থেকে একটু দূরে আয়ানের দিকে। আয়ান দিব্যি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ কিছু না বলে আয়াকে জিজ্ঞেস করল, ত্রিধা ভাইয়ের সাথে দেখা করতে গেছে সেটা তোমাকে কে বলেছে? হ্যাঁ হ্যাঁ, ও কি আমার থেকে কোনো কিছু লুকায় নাকি? এই তো 10 মিনিট আগেই গেল। কিন্তু ওকে যে ছাদে দেখলাম না। আয়া মৃদু হেসে বলল, ওকে আপনি ছাদে কি করে দেখবেন? ও তো ভাইয়ের সাথে বাইরে ঘুরতে গেছে। রিহান উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়ান নিজে ত্রিধাকে নিয়ে গেছে? না, একটা বাচ্চাকে দিয়ে ভাইয়া খবর পাঠিয়েছে ত্রিধাকে বাড়ির বাইরে গেটের কাছে যাওয়ার জন্য। কিন্তু আপনি এভাবে প্রশ্ন করছেন কেন? কিছু কি হয়েছে? রিহান হাসার ভান করে বলল, আরে না না, কি আবার হবে, আমি তো এমনিতেই জানতে চেয়েছিলাম। আচ্ছা এখন রাখছি, একটু পরে ত্রিধা আসলে টেক্সট দিও, খাবার পাঠিয়ে দেবো। আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে ত্রিধা আশেপাশে কাউকে দেখতে পায়নি। ঠিক তখনই মনে হলো আয়ান ভাই ওকে মহল্লার রাস্তায় বিয়ের গেটের কাছে যেতে বলেছে। ত্রিধা পায়ে পায়ে সেদিকে যাচ্ছে। চারিদিকে রঙিন বাতি দিয়ে রাস্তাটা সাজানো থাকায় তার বেশ ভালোই লাগছে। এখনও হলুদের প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কিছু মেয়েকে বাড়ির ভেতরে যেতে দেখা যাচ্ছে। মাঝে মাঝে কয়েক জায়গায় দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরা ছেলেরা সিগারেট টানছে। ওদের ড্রেস কোড দেখে বোঝা যাচ্ছে ওরা জুঁয়ের অতিথি। তবে ত্রিধার এখন একটু একটু ভয় লাগছে। যদিও ছেলেগুলো তাকে কিছু বলেনি, তবুও তাড়াতাড়ি করে হেঁটে ছেলেগুলোকে পার করে সামনের দিকে এগিয়ে গেল। একদম গেটের সামনের দিকে গিয়ে দেখল একজন ছেলে গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার পরনেও সাদা পাঞ্জাবি পাজামা। পেছন থেকে দেখে বড্ড রাগ হলো ত্রিধার। সে গতকাল রাতে কতবার আহ্যান ভাইকে নিষেধ করেছে সিগারেট না খেতে, তবুও সে নিশ্চিন্তায় সিগারেটে টান দিচ্ছে ভাবে। ত্রিধা বড় বড় পায়ে এগিয়ে গিয়ে হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে ফেলে দিল। অতপর আঙুল তুলে কিছু একটা বলবেই তখনই লক্ষ্য করলো এটা এহসান নেওয়াজ। এটা তো আহ্যান ভাই নয়। দেখে মেয়েটা অনবরত সঙ্গে সঙ্গে সরি বলল। এহসান মৃদু হেসে বলল, আই এম ওকে কিউটি গার্ল, আই ডোন্ট মাইন্ড। তুমি চাইলে এই জীবনে সিগারেট ছুঁয়েও দেখব না। ত্রিধা হাসার চেষ্টা করে বলল, না মানে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে? আহিয়ান সিগারেট খাচ্ছে। এহসানের কথা বলার ধরন ত্রিধার একটু কেমন লাগলো, তাই কথা এড়িয়ে জ্বলন্ত সিগারেটটা হাতে তুলে দিয়ে বলল, ক্যারি অন, ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। বলে সে উল্টো বাড়ির দিকে ফিরে আসতে চাইল, কিন্তু এহসান হুট করে ত্রিধার এক হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ? ত্রিধার মুখটা ভয়ে ছোট হয়ে গেছে। শরীরের শক্তি দিয়ে হাত মোচড়াতে মোচড়াতে বলল, হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। কিন্তু এহসান ছাড়ল না। হাতের বাঁধন শক্ত করে বলল, এত তাড়াতাড়ি যাওয়ার হলে এসেছিলে কেন? ত্রিধার শক্ত মুখে বলল, সরি মিস্টার, আমি আপনার জন্য আসিনি। এহসান কিছুক্ষণ উন্মাদের মতো হাসল, অতবার বলল, আই নো তুমি আমার জন্য আসোনি, তুমি এসেছিলে তোমার আহিয়ান ভাইয়ের জন্য। কিন্তু কিউটি ডল, তোমার আহিয়ান ভাই তো এখানে কোথাও নেই। আমি তোমাকে ডেকেছিলাম। ইনফ্যাক্ট তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমার। কিন্তু এত রাতে আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ হাত ছাড়ুন। কোনো অনাকাঙ্ক্ষিত ভয়ে এহসানের গলার স্বর কেমন ভিজে এসেছিল। কাতর কণ্ঠে বলল, কিউটি ডল, তুমি এমন করছো কেন? তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পড়ালেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও না, আমি সেটা মেনে নিয়েছি। আগে তাও মাঝে মধ্যে কল দিতাম, কিন্তু তুমি কথা বলতে না। সেটা এখন তো তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন আমি তোমাকে কল দিতে পারি না। নিজের সিমটা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছো। তুমি এমন কেন করছো? আমার দিকটা একটু বোঝার চেষ্টা কেন করছো না? আপনার মাথা ঠিক আছে? এত রাতে আমায় মিথ্যে বলে ডেকে এনে আবল তাবল বলছেন। ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। তোমার চিন্তা আমি পাগল হয়ে গেছি। রাতের পর রাত ছটফট করছি একটু কথা বলার জন্য। অনেক আশা নিয়ে সেদিন খানবাড়িতে গিয়েছিলাম। ভেবেছি তোমার সাথে একটু দেখা হবে, কথা হবে, কিন্তু সেদিনও হলো না। আজকে 5 মিনিট দাঁড়ালে কি খুব ক্ষতি হবে? আপনি আমার হাত ছাড়েন প্লিজ। তুমি আমার পুরো কথা শোনো, তাহলে ছেড়ে দেব। তোমার সাথে আমার অনেক কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। এহসান অসহায়ের মতো বলল, তুমি এমন কেন করছো? আমার কোনো অপরাধ থাকলে বলো, নিজেকে শুধরে নেব। তাও তুমি প্লিজ আমার সাথে যোগাযোগ রাখো। ত্রিধা রাগান্বিত কণ্ঠে বলল, এবার কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। হাত ছাড়ুন বলছি। যদি না ছাড়ি? ভুলে যাবেন না আমি খানবাড়ির মেয়ে। আমার পাপাদের কোনো মন্ত্রী মিনিস্টারের নাতিদের মারার টাইম নেই। আমার বড় বাবা যদি বাহাদুর হন, তাহলে তার ছেলে আহিয়ান ভাই আগুন। তিনি যদি জানতে পারেন আমার হাত আপনি টেনেছেন, তাহলে ওই হাতটা অক্ষত থাকবে কিনা গ্যারান্টি নেই। এহসান হেসে এসে বলল, ইস, সেই ডায়লগ দিলে তো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, কিন্তু তোমাকে নিয়ে কোনো প্রতিযোগিতায় নামতে চায় না। আরও কয়েক বছর আগে তোমার পাপাদের কাছ থেকে তোমাকে চেয়ে রেখেছি, আর হঠাৎ এসে আয়ান সব এলোমেলো করে দেবে। আমি কিন্তু সেটা মেনে নেব না ত্রিধা। তুমি শুধু শুধু আমাকে রাগাচ্ছ।
তুমি কেন শুধু শুধু আমাদের মাঝে আয়ানকে টানছ? ওর সাথে তোমার এত কিসের ভাব? পৃথিবীতে আর কারোর কি কাজিন নেই? কই তারা তো তার কাজিনকে নিয়ে এরকম মাথা ঘামায় না। ইনফ্যাক্ট আমিও তো আমার কাজিনদের পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাই না। তাহলে আয়ান কেন তোমার সব বিষয়ে মাথা ঘামায়? হোয়াই ত্রিধা? হোয়াই ডাজ ই বিহেভ লাইক দিস? আমি কিন্তু সবাইকে সব জানাবো। হাত ছাড়ুন বলছি। আমি আয়ন ভাইকে নিয়ে আর একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই না।